হ্যালো সবাইকে, আমরা আবার ফিরে এসেছি। তো এই ভিডিওতে আমরা একটা ডিটেলড ট্রাভেল গাইড দিচ্ছি আমাদের সাউথ কোরিয়ার এক্সপিরিয়েন্স নিয়ে। তাই এই ভিডিওটা দেখতে থাকুন, আর আপনারা যখন সাউথ কোরিয়া আসবেন এই ভিডিওটা আপনাদের অনেকভাবে হেল্প করবে, তাই দেখতে থাকুন। তো আপনারা যদি ইন্ডিয়ায় থাকেন তাহলে ডাইরেক্ট কোরিয়ান এমবাসি অফ ইন্ডিয়ায় যে ওয়েব লিঙ্কটা আছে সেখানে যাবেন, গিয়ে ওদের একটা ফর্ম যেটা ওখানে অফলাইনে ভরতে হয় তো সেটা আপনি ডাউনলোড করবেন। অ্যান্ড যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস হলো হোটেল বুকিং, ফ্লাইট টিকিটস, রিটার্ন ফ্লাইট টিকিটস, আর হলো আপনার 3 মাসের স্যালারি স্লিপ, আর আইটিআর, যেটা যে আমরা আইটিআর যে ভরি সেটার ট্যাক্স রিটার্নটা দিতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য এই ডকুমেন্টগুলো। ট্যুরিস্ট ভিসার জন্য এটা চাই। আচ্ছা, আর যদি আপনারা ইন্ডিয়ার বাইরে থাকেন, এনআরআই হন, তাহলেও সেই দেশের যে কোরিয়ান এমবাসি আছে সেই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে আপনারা ইকুয়ালি সেম প্রসিজার ফলো করতে পারেন। তো এই হলো ভিসা। আর এর কস্ট কিরম লেগেছে আমাদের? আমাদের কস্ট তো ইউরোতে লেগেছে, আমাদের দুজনের বোধহয় 72 ইউরো মতো লেগেছে। 72 ইউরো মানে মোটামুটি ইন্ডিয়ান রুপিসে যদি দেখতে হয় অ্যারাউন্ড 6000 রুপিস দুজনের। তো পার পার্সন অ্যারাউন্ড 3000 রুপিস মতো লেগেছে রাফলি। আর আমরা এই লিঙ্ক আর যা যা ডকুমেন্ট দরকার সেটা এই ভিডিও ডেসক্রিপশনেও আমরা দিয়ে দেবো, যাতে আরো হেল্প। তো আমাদের নেক্সট টপিক ফ্লাইটস। এবার আমরা যে ফ্লাইটসের ব্যাপারে বলবো সেটা ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া থেকে সোলে কি কি ফ্লাইট অপশন, কোথা থেকে বুক করতে হয় এবং কিরকম কস্ট। সো কোথা থেকে মেনলি বুক করা যেতে পারে? তো ফ্লাইটসের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ফ্লাইটস। সেখানে আপনারা যদি যেখান থেকে আপনাদের ডেস্টিনেশন, ফর এক্সাম্পল কলকাতা, কলকাতা থেকে কলকাতায় অরিজিন, সোলে হচ্ছে ডেস্টিনেশন দিয়ে আপনারা যদি ডেট দিয়ে একটা সার্চ করেন তাহলেই মোটামুটি একটা রেঞ্জ অফ ফ্লাইটস চলে আসে। সেখানে কোন এয়ারলাইন, কীরকম দাম, কীরকম লেওভার্স, কতখানি টাইম, এরকম অপশনে সেগুলো হচ্ছে সব লিস্ট করে আসে। তো আমরাও সেটাই করেছি, আমরাও গুগল ফ্লাইটস থেকে ডাইরেক্ট ফ্লাইটস বুক করেছি। ফ্লাইটসের কস্ট ভ্যারি করে অফকোর্স সিজন টু সিজন। আমরা যখন আমরা গিয়েছিলাম জুলাইতে। তো সেই ফ্লাইটের কস্ট মোটামুটি ইন্ডিয়া থেকে পড়বে হচ্ছে 35 to 50,000 রাউন্ড ট্রিপ পার পার্সন। 35,000 রুপিস পার পার্সন। আর যদি আপনারা বাইরে থেকে যান, যেমন আমরা গিয়েছিলাম বেলজিয়াম থেকে, আমাদের পার পার্সন কস্ট পড়েছিল 1200 ইউরোস ইন ফিনেয়ার। এবার আমরা আসি হোটেল বুকিংসে। তো হোটেল বুকিংসের জন্য আমাদের রেকমেন্ডেশন হবে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, যেরকম বুকিং.com, hotels.com, বা আপনারা গুগলেও সার্চ করতে পারেন। এবার হোটেলে থাকার জায়গা আমাদের মোস্ট রেকমেন্ডেড প্লেস সোলে হবে মিয়ংডং স্ট্রিট, কারণ মিয়ংডং প্রচণ্ড হ্যাপেনিং স্ট্রিট আর আশেপাশেই সব দোকান আছে। তো মিয়ংডং উইল বি দ্য নাম্বার 1 রেকমেন্ডেড প্লেস টু স্টে। কিন্তু কি হয় যে অনেক সময় যখন ডিমান্ড বেশি থাকে তো তখন মিয়ংডংয়ে হোটেল প্রাইসেস অনেক বেশি হতে পারে। তো সেটা না করে আপনারা জগ্ন বলে একটা জায়গা আছে, জগ্ন, যেখানে আমরা ছিলাম, আমারে হোটেল জগ্নতে আমরা ছিলাম। তো সেই জগ্ন এরিয়াও দেখতে পারেন, ওটা মিয়ংডং থেকে হার্ডলি 10 মিনিটস মতো হবে। খুব ভালো মেট্রো কানেকশনও ছিল, খুব ভালো মেট্রো কানেকশন এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে, আর বাকি জায়গার সাথেও যথেষ্ট সেন্ট্রালি কানেক্টেড। তো দ্যাট উইল বি আনাদার রেকমেন্ডেড প্লেস টু স্টে। আর তাছাড়া হুন্ডাই স্ট্রিটের আশেপাশে যদি হোটেল দেখেন সেটাও খুবই ভালো হবে। তো এইগুলো আমাদের তরফ থেকে রেকমেন্ডেশন হবে। তো এবার আসি আমরা যে সাউথ কোরিয়ায় গেলে সোল ছাড়া আপনারা কোন কোন সিটি চুজ করবেন। তো নাম্বার 1 তো আমরা বলেই দিলাম যে সোল হবে নাম্বার 1 রেকমেন্ডেড, বাট সোল ছাড়া বুসান আছে, প্লাস ওখানে জেজু আইল্যান্ডস বলেও একটা ভীষণ ফেমাস আইল্যান্ড আছে। আমাদের ট্রাভেল আইটেনারিতে সেটা আপনারা পাবেন না, কিন্তু বুসান আমরা কভার করেছি। আর বুসানে গেলে সবচেয়ে ভালো থাকার জায়গা হচ্ছে হুনজাই বিচ। ওখানে একটা এরকম স্ট্রিপ আছে, হুনজাই স্ট্রিপ, যেটা কি মানে ভীষণ লাইভলি অ্যান্ড প্রচুর হোটেলস প্লাস প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টস ওখানে অ্যাভেলেবেল আছে। তো ওখানে হচ্ছে নাম্বার 1 রেকমেন্ডেড। আর নাম্বার 2-তে আছে হচ্ছে আমাদের রেকমেন্ডেশন ওয়াইজ ইজ সংজং বিচ, যেখানে আমরা ছিলাম। তো আপনারা যদি একটু সেক্লুডেড এরিয়া পছন্দ করেন, একটু প্রাইভেট বিচ এরিয়া পছন্দ করেন, যেখানে অত টুরিস্ট
অত ভিড় নেই, তাহলে আমাদের রেকমেন্ডেশন হবে সংযম বিচ। আর যদি আপনারা মনে করেন যে না সবকিছু অ্যাক্সেসিবিলিটির মধ্যে চাই, তাহলে ডেফিনেটলি হুন্ডাই এর Hyundai কাছাকাছি বুক করবেন। এবার আসছি আমরা এয়ারপোর্ট থেকে সোল সিটিতে ট্রান্সপোর্টের ব্যাপারে। তো সোল সিটি মেন এয়ারপোর্ট থেকে একটু দূরে, কিন্তু মাল্টিপল অপশনস আছে যাওয়ার জন্য। তো আমরা দুটো অপশনই ট্রাই করেছিলাম। আমাদের নাম্বার 1 অপশন ছিল এয়ারপোর্ট লিমোজিন বাস। তো এয়ারপোর্টের থেকেই সামনেই হচ্ছে বাস স্টপ, তো সেখানেই টিকিট কেটে সেখান থেকেই লিমোজিন বাস নিয়ে ডাইরেক্ট সিটি সেন্টার যাওয়ার অপশন আছে। আর আরেকটা হচ্ছে এয়ারপোর্ট ট্রেন। এবার এয়ারপোর্ট ট্রেনের কিছু স্পেসিফিক টাইম স্লট আছে। আপনারা যদি এক্সপ্রেস ট্রেনও নেন, তো সেই টাইম স্লট বুঝে আপনাদের বুক করা উচিত। প্রাইস এয়ারপোর্ট বাসের কত ছিল? 17,000 ইয়ন। ইয়ন দুজনের জন্য না একজনের না, জন্য? একজনের একজনের জন্য 17,000 ইয়ন ছিল। ওয়ান আর ট্রেনে হচ্ছে সেটাই 11,000 ইয়ন ফর 1 পারসন। আর কিরকম টাইম লেগেছিল? তো এয়ারপোর্টের বাস যেগুলো যায় সেগুলো 6,000 দিয়ে যে বাসগুলো যায় সেগুলো হচ্ছে সোল সিটির ডিফারেন্ট জায়গায় যায়। তো আপনারা যদি মিয়ংডং যেতে চান তাহলে 6015 যেমন যায়। আমরা যেখানে ছিলাম সেখানে 6001 বা 6002 এর কাছাকাছি স্টপ ছিল। এই ইনফরমেশনগুলো আপনারা গুগল ম্যাপেই দেখতে পাবেন। তো আপনারা দেখে নিন যে আপনাদের হোটেল থেকে কতখানি ডিস্টেন্স, সেই বুঝে আপনারা যে বাস চাইবেন, ওখানে কাউন্টার আছে, ওখানে হচ্ছে ভেন্ডিং মেশিন আছে, যেখানে চাইবেন সেখানে গিয়ে আপনারা সেই বাসের টিকিট কিনতে পারেন। তো মোটামুটি 1 to 1.5 আওয়ার মতো লেগেছিল। হ্যাঁ, এবার ট্রাভেল টাইম হচ্ছে 1 to 1.5 আওয়ার্স। সেকেন্ড অপশন যেটা ট্রেন, যেটা আমরা আসার পথে নিয়েছিলাম, ট্রেনের টাইম লাগে সোল যে স্টেশন আছে সেই স্টেশনে যায় ফ্রম এয়ারপোর্ট টু সোল স্টেশন লাগে হচ্ছে 43 মিনিটস। 45 মিনিটস, রাফলি 45 মিনিটস মতো ধরা যেতে পারে। অ্যাবসলিউটলি। এবার সোল স্টেশন কিন্তু ভীষণ ওয়েল কানেক্টেড বাই বাস অ্যান্ড মেট্রো টু অল দ্য পার্টস অফ সোল। তো এবার আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের হোটেলের সামনে যদি খুব কাছে কোনো লোকাল বাস স্টপ বা খুব মেট্রো স্টেশন থাকে, তাহলে আপনারা ট্রেনের অপশনটাও অ্যাভেল করতে পারেন। হ্যাঁ, কিন্তু ট্রেনের টাইমিংটা দেখে নিতে হবে, কারণ ট্রেন কিন্তু ফ্রিকোয়েন্সি আমাদের মনে হয় খুবই কম ছিল, মানে প্রায় 40 to 45 মিনিটস অন্তর অন্তর ট্রেন থাকে। তো সেটা একটু দেখে আপনারা নিশ্চয়ই অ্যাভেল করতে পারেন। এবার আসছি আমরা সিম কার্ডে। হ্যাঁ, তো সিম কার্ডের জন্য অনেকগুলো অপশন আছে। আপনারা যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নেবেই পোর্টেবল ওয়াইফাই এর একটা অপশন আছে। তো ওখানে সিম কার্ড প্লাস পোর্টেবল ওয়াইফাই এর একটা ডিভাইস দেয়। শুনেছি যথেষ্ট রিজনেবল কস্ট, যদিও আমরা নিইনি, বাট সেটা একটা অপশন আছে। আর আরেকটা অপশন আমরা যেটা নিয়েছিলাম, আমাদের যেহেতু ফোনের মধ্যে ই সিম ফেসিলিটি আছে, তো আমরা ই সিম নিয়েছিলাম। আমরা পার্টিকুলারলি আলো ই সিমে নিয়েছিলাম। এখানে লিঙ্ক এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো সেই আলো ই সিমের মোটামুটি আমাদের 15 ডেজের জন্য লেগেছিল অ্যারাউন্ড $8, যেটা কিনা ইন্ডিয়ান রুপিসে 700 টাকা মতো হবে। আর তাতে আমরা 2 GB মতো ডেটা পেয়েছিলাম এবং তার সাথে কিছু মিনিটস কলের ফেসিলিটি থাকে। তো ই সিম ফেসিলিটি যথেষ্ট ভালো, সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। আর তাছাড়া এমনি সোলে বিভিন্ন পাবলিক স্টপ বা পাবলিক যা যা মানে দেখার জায়গা আছে, সেখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি আছে। তো হ্যাঁ, যদিও সেখানে সব কটাতেই ওয়াইফাই আছে, তাও আমাদের রেকমেন্ডেড হবে যে প্লিজ সিম নিয়ে নিন, কেননা ল্যাঙ্গুয়েজের একটা তো ডেফিনেটলি প্রবলেম আছে। তো যদিও মোস্ট অফ দ্য কেসে ইংলিশে লেখা থাকে অল্প অল্প করে, কিন্তু বাই চান্স যদি আপনাদের কিছু খাবার বা মেনু, হোটেলের মেনু ট্রান্সলেট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এই 1 GB বা 2 GB সেটা কিন্তু ভীষণ কাজে লাগে। অবশ্যই। তো মানে একটা সিম বা একটা ওয়াইফাই ব্যবস্থা যদি থাকে তাহলে খুবই সুবিধাজনক। তো আমাদের নেক্সট বিষয় ট্রান্সপোর্ট কার্ড নিয়ে। তো সোলে একটা টি মানি কার্ড বলে কার্ড পাওয়া যায়, যেটা হচ্ছে একটা অল ইন ওয়ান পাস। তো আপনারা সেই কার্ড কিনতে পারেন কনভিনিয়েন্স স্টোর থেকে, যেমন 7-Eleven বা একটা নাইস টু সি ইউ বলে একটা কনভিনিয়েন্স স্টোর আছে ওখানে। তো কনভিনিয়েন্স স্টোর প্রচুর আছে, মানে এক পা অন্তর অন্তরই এরকম কনভিনিয়েন্স স্টোর আছে। তো এই কার্ডগুলো কিনতে পারেন অ্যান্ড সেখানেই ওরা রিলোড করে দেয় ইনিশিয়ালি। তো আমরা যেটা কিনেছিলাম সেটার দাম পড়েছিল 5,000 ইয়ন ইচ, জাস্ট কার্ডটা কেনার জন্য 5,000 ইয়ন ইচ। তো আমাদের দুজনের দুটো কার্ডের লেগেছিল 10,000 ইয়ন। আর আমরা দোকানদারকে বলেছিলাম যে ইনিশিয়ালি 5,000 করে
রিলোড করে দিতে। তো 10,000 প্লাস 10,000, তো আমরা ইনিশিয়াল যেটা বাই করেছিলাম সেটার দাম ছিল 20,000 ইয়ন দুজনের জন্য। তো 20,000 মানে একজনের হচ্ছে 10,000 আর ইন্ডিয়ান রুপিসে 600 রুপিস মতো হবে। 600 রুপিস। এবার ওখানে যে মেট্রো, সেখানের একটার ট্রান্সপোর্টে মানে ওয়ান ওয়ে কস্ট হচ্ছে 1400 ইয়ন বা 1400 ইয়ন, যেটা কি ইন্ডিয়ান রুপিসে হবে 80 টাকার মতো। আর বাসে যদি আপনি চড়েন, বাসের একদিকের কস্ট হচ্ছে 1500 ইয়ন, সেটাও ওরকম 90 মতো হবে। হ্যাঁ, 90 টাকার মতো ওরকম বাসে হবে। তো মেট্রো ওখানে বেশি সস্তা। এরপরে আসি রিলোড কি করে করবেন। তো টি মানি কার্ড যেগুলো, সেগুলো রিলোডের অপশন ইদার আপনি কনভিনিয়েন্স স্টোরে গিয়েও করতে পারেন, আপনি যে কোনো 7-Eleven স্টোরে গিয়ে তাকে বলবেন যে আমার এত টাকার রিলোড করে দিন, সে সঙ্গে সঙ্গে করে দেবে। আর একটা আছে মেট্রো স্টেশনে, সেখানেও খুব ইজিলি ইংলিশও অ্যাভেলেবেল আছে, প্রচুর ভেন্ডিং মেশিন আছে যেখান থেকে রিলোড করা যায়। প্রচুর ভেন্ডিং মেশিন আছে, না ভেরি ইজি, মানে আপনাকে জাস্ট ওখানে গিয়ে ইংলিশটা চুজ করতে হবে, তারপরেই স্টেপ বাই স্টেপ ওখানে আপনাকে ডিসপ্লে করবে এন্ড দিয়ে দেবে। কিন্তু রিলোডের জন্য ক্যাশ দরকার। এক্স্যাক্টলি। আপনারা যদি কনভিনিয়েন্স স্টোরেও করেন বা মেশিন থেকেও করেন, ক্যাশ ছাড়া কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো ক্যাশ আপনাকে রাখতে হবে রিলোড করার জন্য। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনারা তো রিলোড করিয়ে নিলেন, এবার যখন আপনারা সোল বা কোরিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তখন কি হবে? তখন যদি আপনার কার্ডে পড়ে থাকে টাকা, তখন কি করব আমরা? হ্যাঁ, তো রিমেনিং ব্যালেন্স যদি উইথড্র করতে হয়, তাহলে আপনাকে আবার সেই কনভিনিয়েন্স স্টোরে যেতে হবে। কনভিনিয়েন্স স্টোরে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি রিমেনিং যা ব্যালেন্স আছে সেটা উইথড্র করে নিতে চাই। তো তখন কনভিনিয়েন্স স্টোর থেকে ওটা হয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা 500 ওয়ানের ডিডাকশন ছিল, কিন্তু কার্ডটা আমরা ফেরত পেয়ে গেছি। তো আমরা বাকি 500 ওয়ান বাদ দিয়ে যা রিমেনিং ব্যালেন্স আছে সেটা আমরা পেয়ে গেছিলাম ইন ক্যাশ। আর কার্ড যেটা দিয়েছিল সেই কার্ডটাও দিয়ে দিয়েছিল আমাদের। তো কার্ডের জন্য যে এক্সট্রা 5,000 ওয়ান যেটা পে হয়েছে সেটা কিন্তু পাবেন না। আর আপনার যা ব্যালেন্স যেটা থাকবে, ব্যালেন্স থেকে 500 ওয়ান কেটে আপনাকে দেওয়া হবে। কিন্তু বাকি রিমেনিং ব্যালেন্স ওইভাবে আপনারা কনভিনিয়েন্স স্টোর যেরকম 7-Eleven বা বাকি যা আছে সেখান থেকে পেয়ে যেতে পারেন। আরেকটা কথা বলি, এই যে টি মানি কার্ড, এটা কিন্তু পুরো সাউথ কোরিয়ায় ভ্যালিড। তো আপনারা যদি এরপরে বুসান যান বা জেজু আইল্যান্ডস যান বা সাউথ কোরিয়ার যে কোনো স্টেটে বা যে কোনো সিটিতে যান, সেখানে কিন্তু টি মানি কার্ড চলবে একদম। সব ট্রান্সপোর্টেই, সব রকম পাবলিক ট্রান্সপোর্টেই চলবে, এক্সেপ্ট ফর এয়ারপোর্ট ট্রান্সফার্স। এয়ারপোর্টে কিন্তু এই কার্ড চলে না, এয়ারপোর্টে আপনাকে আলাদা করে টিকিট কিনতে হবে। নেক্সট বিষয়, কিভাবে আমরা ন্যাভিগেট করব সাউথ কোরিয়ায়। তো ন্যাভিগেট করার জন্য কি কি অপশন আছে? তো সাউথ কোরিয়ার গুগল ম্যাপস খুব একটা চলে না। এবার ডেফিনেটলি আপনারা যদি বাস বা গাড়ির রুট সার্চ করেন গুগল ম্যাপসে, না, গাড়ির রুটও দেয় না, শুধু বাস এবং পাবলিক ট্রান্সপোর্টের রুট মোটামুটি দেয়, টাইমিং ঠিকঠাক থাকে না। বাট স্পেশালি আপনারা যদি পায়ে হেঁটে কোনো ডিস্টেন্স কভার করতে চান, সেটা তো একদমই দেখা যায় না। সেটা একদমই গুগল ম্যাপসে দেখা যায় না। তো তার জন্য ওদের নিজেদের দুটো ম্যাপ আছে, সেটা হচ্ছে একটা নাভে আর একটা হচ্ছে কাকাও ম্যাপস বলে। আপনারা ইনফ্যাক্ট ট্যাক্সির জন্য উবার চলে, বাট উবার अगेन ভীষণ স্ক্যাম করে ট্যুরিস্টদের, যে একটা লিমিট রাখে অ্যান্ড ড্রাইভাররা ইউজুয়ালি খুবই ঘুরে ঘুরে আনে যাতে সেই আপার লিমিটটা টাচ করে। তো সেই জন্য উবারও নট রেকমেন্ডেড। তার জন্য অল্টারনেটিভ কিছু অ্যাপস আছে, নিশ্চয়ই অল্টারনেটিভ অ্যাপস অফ ট্যাক্সি হচ্ছে কাকাও টি বলে আছে। কাকাও টি বলে হচ্ছে একটা ট্যাক্সির অ্যাপ আছে, যেটা আপনারা ওখানে ইউজ করতে পারেন। আর বাকি যদি আপনারা বাস নাম্বার দেখতে চান, যে আপনার হোটেল থেকে মিয়ংডং কোন বাসে বা কোন মেট্রোতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপস ইজ মোটামুটি ঠিকঠাকই দেখায়। হ্যাঁ, মোটামুটি অপশন ঠিকঠাকই দেখায়। অন্যান্য অ্যাভেলেবেল অ্যাপসও আছে, বাট গুগল ম্যাপসেও ইউজ করতে পারে, বাট হাঁটার রুট একদমই দেখায় না। তো এই যে আমরা কিছু কিছু অ্যাপের নাম বললাম, তো সেই অ্যাপের নাম এবং লিংক আমরা এই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এবার সাউথ কোরিয়া গেলে মোটামুটি কতদিনের ট্রিপ হলে সবচেয়ে ভালো হয়? তো সাউথ কোরিয়া এমনি তো ভীষণ সুন্দর। তো আপনারা মোটামুটি সোল কভার করার জন্য আমরা রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন রাখবেন। 3 থেকে 4 দিন সোলে ইজ এনাফ। তারপরে আসি বুজানে 2 থেকে 3 দিন মাস্ট রাখার জন্য। এরপরে আপনারা যদি আরো এক্সপ্যান্ড করতে চান,
বা আরো এক্সটেন্ড করতে চান আপনাদের হলিডেজ, যেমন জেজু আইল্যান্ডসে আরো 2-3 দিন লাগবে, বা বুসান থেকে কিছু ডে ট্রিপস হয় সেখানে যদি আপনারা যান সেখানে আরো 2-3 দিন লাগবে। তো এটা কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কত লং হলিডে চান। যদি আপনারা মনে করেন যে 7 দিন একটা সাউথ কোরিয়া ট্রিপ করবেন, তাহলে সোল আর বুসান ইজ এনাফ। মোটামুটি সব কিছু দেখার জন্য 7 দিন খুব ভালোভাবে হয়ে যাবে। আর তাছাড়া রেকমেন্ডেড বোধহয় 2 উইকস, যদি জেজু আইল্যান্ড বা অন্যান্য জায়গায় একটু রিল্যাক্সিং ভাবে করতে চান তাহলে মোটামুটি 2 উইকস হলে 2 বোধহয় উইকস হলে বেটার একটু বেটার। হয়। তো তাহলে কোন সময় গেলে সবচেয়ে বেটার হয়? সাউথ কোরিয়ায় কোন টাইমে ভিজিট করলে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে? তো সাউথ কোরিয়ার যে ওয়েদার সেটা প্রায় আমাদের কলকাতার সাথে ম্যাচ করে। তো সেই জন্য আপনারা যদি গরমকালে যান, যেটা শুরু হয় জুন থেকে আগস্ট, তাহলে কিন্তু প্রচণ্ড গরম, হিউমিড, ইনফ্যাক্ট বৃষ্টিও পেতে পারেন। তো আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আপনারা জুনের আগে যান পারলে, বা আপনারা যান হচ্ছে অটমে যেমন ইউরোপ বা ওয়েস্টার্ন কান্ট্রিজে ভীষণ ফল হয়, ফল কালার্স ওখানে দেখা যায়। সাউথ কোরিয়াও কিন্তু ইকুইভ্যালেন্ট একটা ফল সিজন চলে। আর চেরি ব্লসমও বোধহয় চেরি ব্লসম হয় এপ্রিলে। আচ্ছা, চেরি ব্লসম হয় এপ্রিলে, আপনারা তখনও যেতে পারেন। একটা অসাধারণ সিনারি, স্প্রিং টাইম সেটা তখন। এক্স্যাক্টলি। তো স্প্রিং বা অটম হচ্ছে আইডিয়াল টাইম টু ভিজিট সাউথ কোরিয়া। এবার আসা যাক যে সাউথ কোরিয়া ঘুরতে গেলে কিরকম বাজেট রাখলে ভালো হয়, তো কিরকম কস্ট পড়বে পার ডেতে? তো আমরা যেটায় গিয়েছিলাম, আমাদের যে হোটেলগুলো আপনারা আমাদের ব্লগসে দেখেছেন, সোলের হোটেলটায় পার ডে কস্ট ছিল ইন্ডিয়ান রুপিসে 9,008 থেকে 9,000 রুপিস পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর টু। হ্যাঁ, তো মোটামুটি আই থিংক 6,000 থেকে 9,000 এর মধ্যে ভালো হোটেল পাওয়া যাবে। ভালো হোটেল, যথেষ্ট ভালো হোটেল আপনারা পেয়ে যাবেন উইথ ব্রেকফাস্ট। এবার ডেফিনেটলি ডিপেন্ড করছেন যে আপনারা কোন জায়গায় নিচ্ছেন। তো আপনারা যদি পিক সিজনে মিয়ংডংয়ে থাকেন তখন ডেফিনেটলি আপনাদের এই বাজেটটা এক্সিড করবে। এবার আসি আমরা যে খাওয়া দাওয়ার ব্যাপার। তো ব্রেকফাস্ট তো হোটেলে হয়ে গেল, আর যেটা খুবই রেকমেন্ডেড আমাদের তরফ থেকে। তো এবার আসি লাঞ্চ বা ডিনারে। তো আপনারা যদি ওখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান বা এমনি কোনোই যান, মোটামুটি পার মিল পার পার্সন একটা 20,000 ইয়ন ধরে রাখতে হবে। সেটা আপনারা ইন্ডিয়ানেও যেতে পারেন বা নর্মাল রেস্টুরেন্টেও যেতে পারেন। তো লাঞ্চ ডিনার হয়ে গেল 20,000 পার পার্সন। আর একটা আপনার যদি কফি বা স্ন্যাক লাগে ইন বিটুইন দ্য মিলস, তাহলে সেটা আপনারা 10,000 ইয়ন ধরে চলতে পারেন। এরপরে আসি ট্যুরিস্ট অ্যাট্রাকশনসে। তো আমরা যে ট্যুরিস্ট প্লেসগুলোয় গিয়েছিলাম সেখানে কিন্তু এন্ট্রি ফি খুব একটা বেশি ছিল না। তো মোটামুটি 100-200 টাকা এরকম যেতে পারে। সবচেয়ে বোধহয় এক্সপেন্সিভ আমরা গেছি নামসেন কেবল কারে, যেখানে হচ্ছে রাউন্ড ট্রিপ এরকম 15,000 ইয়ন মতো ছিল, যেটা কি হচ্ছে প্রায় 1,000 টাকা মতো পার পার্সন। তো সেই এন্ট্রিগুলো আপনারা মোটামুটি ম্যানেজেবল সব কটা ডেস্টিনেশনে, সব কটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনসে। এবার আসি ট্রান্সপোর্টের। তো ট্রান্সপোর্ট আপনারা যদি একটু মিয়ংডং থেকে, যেমন আমরা ছিলাম জগনোতে, তখন হয়তো দিনে 2 থেকে 3 বার আপ ডাউন করতে হতে পারে। তো 10,000 ওয়ান মতো ধরে রাখা, 10,000 ওয়ান ফর ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ইজিলি। তাছাড়াও আপনারা ওখানে প্রচুর ক্যাব চলে, যদিও ওখানে ক্যাবের একটু স্ক্যাম করার একটা টেন্ডেন্সি আছে ফরেনার্স, ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না, ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে। এক্স্যাক্টলি, একটা ল্যাঙ্গুয়েজের যেহেতু ভীষণ প্রবলেম আছে, তো সেই জন্য ক্যাবের একটু স্ক্যাম বেশি হয়। তো আমরা সেটা রেকমেন্ডেড করব না, বাট আপনারা যদি চান আপনারা নিশ্চয়ই ক্যাব নিতে পারেন। বাট সেক্ষেত্রে প্লিজ একটু মাইন্ডফুলি করবেন, যে দেখবেন যে আপনাকে যাতে বেশি চার্জ না করে। আর বাকি পাবলিক ট্রান্সপোর্ট প্রচণ্ড ভালোভাবে কানেক্টেড, তো আশা করছি আপনাদের ক্যাবের প্রয়োজন হবে না। তো টোটাল বলতে গেলে পার পার্সন পার ডে মোটামুটি 15,000 থেকে 20,000 এর মধ্যে বাজেট থাকলে যথেষ্ট ভালোভাবে ঘোরা যায় ইন্ডিয়ান রুপিসে। 15,000 থেকে 20,000 এর মধ্যে যদি বাজেট থাকে আপনার, যথেষ্ট ভালোভাবে ঘোরা যায়। এবং অফকোর্স বেশি খরচ করলে তো অবশ্যই বেটার এক্সপিরিয়েন্স হবে, তার কমেও পাওয়া যায়। বাট মোটামুটি 15,000 ধরে রাখলে আমার মনে হয় ফর আ কমফোর্টেবল স্টে ফর আ ডে ইন সোল ফর ওয়ান পার্সন। তো এবার আসি খাওয়া দাওয়াতে। তো খাওয়া দাওয়ার জন্য আমাদের সেরকম অসুবিধা কিছু হয়নি, অপশনস প্রচুর আছে। যেরকম আপনারা যদি ম্যাকডোনাল্ডস বা KFC এরকম চেইনে খেতে চান, সেরকম চেইনও প্রচুর আছে।
প্রাইস যথেষ্ট অ্যাফোর্ডেবল, আমাদের ইন্ডিয়ান প্রাইসের সাথে যথেষ্ট কম্প্যারেবল, হয়তো কিছু কিছু কেসে কমও হতে পারে। আপনারা যদি কোরিয়ান কুইজিন মানে ট্রাই করতে চান, সেরকম দোকান তো প্রচুর আছে, কিন্তু প্রথমবার যদি কোরিয়ান ট্রাই করেন তো হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ ওদের টিপিক্যাল ফুড যেমন কিমচি, সিউইড, এগুলোর টেস্ট অনেকটা আলাদা, আমাদের টেস্টের সাথে হয়তো ম্যাচ নাও করতে পারে। তো সেটা যদি ভালো না লাগে এবং আপনারা যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ট্রাই করতে চান, তো ইন্ডিয়ান রেস্টুরেন্টও প্রচুর আছে। কিছু কিছু রেকমেন্ডেশন আমরা আমাদের ব্লগের মধ্যেই অলরেডি দিয়েছি, কস্টও যথেষ্ট রিজনেবল, তো সেই সব অপশন আপনারা অ্যাভেল করতে পারেন এবং খাওয়া দাওয়ার সেরকম প্রবলেম আমাদের হয়নি, আর আশা করছি আপনাদেরও হবে না। তো এবার বুসান বা অন্যান্য সিটি যেতে গেলে কি কি অপশন আছে? তো সোল থেকে যে বাকি সিটিগুলো কানেক্টেড সেগুলো ভীষণই ওয়েল কানেক্টেড। এবার ধরুন আপনি যদি কোনো আইল্যান্ডে যান, যেমন জেজু আইল্যান্ডস, তখন আপনাকে ডেফিনেটলি ফ্লাইট নিতে হবে। যেগুলো একটু কাছের সিটি যেমন বুসান, সেখানে যাওয়ারও ফ্লাইট আছে, কিন্তু অবভিয়াসলি এক্সপেন্সিভ, উইথ লাগেজ তো আরও এক্সপেন্সিভ হয়ে যায়। তো ফ্লাইট ছাড়া আর যে অপশনগুলো আছে সেগুলো নাম্বার 1 হচ্ছে ওদের বুলেট ট্রেন, যেটাকে বলে কেটিএক্স বুলেট ট্রেন। বুলেট ট্রেন। তারপরে আসে হচ্ছে বাস, যেটা কি মোটামুটি লাগে হচ্ছে আপনার 6 থেকে 7 ঘন্টা মতো সোল থেকে বুসান। আর তারপরে আসে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে স্লো স্পিড ট্রেন, যেটা ওরকম যেতে 5 থেকে 6 ঘন্টা লাগে। আর কেটিএক্স এ 3 ঘন্টা লেগেছিল আমাদের যেতে, 3-3.5 ঘন্টা মতো লাগে। তো আমরা কেটিএক্স এই গিয়েছিলাম, আমরা ইকোনমি ক্লাসে গিয়েছিলাম। তো এখানে একটা কথা বলি যে আপনারা যদি কেটিএক্স এর টিকিট বুক করতে চান, সেই পুরো ডিটেলস আর আমাদের সাথে কি স্ক্যাম হয়েছে আপনাদের এপিসোড, ব্লগের যে এপিসোড আছে সেখানে আমরা ডিটেলসে বলেছি। তাও একবার বলে দিই যে আমরা ভয় পেয়ে যে হয়তো কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবো না কিছু, সেই জন্য আমরা রেল নিনজা বলে একটা অ্যাপ আছে সেখান থেকে বুক করেছিলাম, যার ফলে আমাদের প্রায় ডাবলেরও বেশি দাম দিতে হয়েছিল। কারণ রেল নিনজার একটা সার্ভিস চার্জ ওদের আছে যেটা অনেকটা বেশি, প্রায় ডাবল, মানে ট্রেন টিকিট যা তার থেকে ডাবল। তো প্লিজ আপনারা যে লিঙ্কটা দেওয়া আছে স্ক্রিনে, সেই লিঙ্ক থেকেই প্লিজ বুক করবেন। আর জার্নির ঠিক 1 মাস আগে থেকে এই লিঙ্কটা, মানে এই টিকিটসগুলো অ্যাভেলেবেল করতে পারেন। সো ফর এক্সাম্পল, আপনি যদি কোনো মাসের 16 তারিখে ট্রাভেল করছেন, তো তার আগের মাসের 16 তারিখ থেকেই সেই টিকিটগুলো অনলাইন অ্যাভেলেবেল হয়। তাছাড়া আরও অপশন আছে যে আপনি ট্রেনে স্টেশনে গিয়েও টিকিট কাটতে পারেন, কিন্তু একটা সোল্ড আউট হওয়ার চান্স আছে। যদিও প্রচুর ট্রেন যায় পার আওয়ার, ধরুন প্রায় 15-20 মিনিট অন্তর অন্তর এক একটা ট্রেন যাচ্ছে বুসানে, কিন্তু পিক যখন টুরিস্ট সিজন হয় তখন ডেফিনেটলি সেগুলো সোল্ড আউট হয়ে যায়। তো আমাদের রেকমেন্ডেশন, আপনারা প্লিজ অনলাইন পোর্টাল থেকে অ্যাডভান্সে টিকিট বুক করে নেবেন। তো সাউথ কোরিয়া ঘোরার পর কিরকম ফ্যামিলি ফ্রেন্ডলি মনে হলো? সাউথ কোরিয়া ভীষণই ফ্যামিলি ফ্রেন্ডলি। ওরা ডেফিনেটলি এশিয়ান কালচার, যেটা আমাদের, যে সবার সাথে থাকতে পছন্দ করে, এমনি খুবই সেফ। আমরা ইনফ্যাক্ট সোলে যখন ছিলাম তখন রাত 12টা অবধিও আমরা রাস্তায় ঘুরেছি, বুসানেও আমরা 10:30, 11টা অবধি রাস্তায় ঘুরেছি। পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল থাকে, প্রচুর লোকজন থাকে, তো সেদিক থেকে ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্ড সেফ। বাট there is an accessibility issue, তো একটুখানি যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে একটু অ্যাক্সেসিবল প্রবলেম হয়, কারণ অনেক মেট্রো স্টেশনে হাঁটাহাঁটি করতে হতে পারে, আর অনেক সময় এদের এসকেলেটর হয়তো বন্ধ পড়ে আছে বা কোনো লিফট চলছে না, তো সেই সময় স্পেশালি যদি লাগেজ থাকে বা ভারী ব্যাগ থাকে এবং বয়স্কদের জন্য অনেকটা হাঁটাহাঁটি করতে হতে পারে, তো সেটা একটু অ্যাক্সেসিবিলিটির দিক থেকে প্রবলেমই বলতে গেলে একটুখানি। তো আপনারা যদি মনে করেন যে সাথে কেউ আছে যারা অত হাঁটতে পারছে না, ডেফিনেটলি চেক করবেন যে একটা কোনো গেটে লিফট থাকে। তো ওখানে মেট্রো স্টেশনে প্রচুর এক্সিটস হয়, তো কোনো একটা এক্সিটে লিফট থাকবে। বাট যদি আপনার মনে হয় যে সেরকম হাঁটা পসিবল না, তাহলে প্লিজ বাস বা ট্যাক্সি নিয়ে নেবেন। তো এবার আসি শপিং এর বিষয়। শপিং এর জন্য কোথায় কোথায় যাওয়া উচিত? তো শপিং তো কোরিয়া তো সবাই জানে, বেসিক্যালি যে কোরিয়ান ড্রামাস অ্যান্ড কোরিয়ার স্কিন কেয়ার, সেই জন্যই সবাই ওখানে যায় মোটামুটি শপিং করতে। তো আমাদের যেটা মনে হলো যে কোরিয়ান স্কিন কেয়ার সবচেয়ে ভালো পাওয়া যায় হচ্ছে অলিভিয়াম এই জন্য যে ওটা হচ্ছে একটা ট্রাস্টেড ব্র্যান্ড, মানে ওটা বেসিক্যালি একটা মল টাইপের। তো আপনারা যত কোরিয়ান স্কিন কেয়ার মোটামুটি আছে সব ব্র্যান্ড কিন্তু আপনারা অলিভিয়ামে ডিসপ্লেড পাবেন।
এইবারে আপনারা যখন মিয়ংডংয়ে বা হুন্ডাই, যেখানে প্রচুর এরকম শপিং স্ট্রিটস আছে, সেখানে যখন যাবেন তখন দেখবেন যে প্রচুর এরকম স্কিন কেয়ারের দোকান রয়েছে। বাট আমরা যেটা একটু রিসার্চ করে জানলাম যে মোটামুটি সবকটাই একটু স্ক্যাম। যে ওরা মানে হয়তো আপনারা দেখবেন যে দামের একটা হিউজ পার্থক্য হচ্ছে, আপনাদের হয়তো মনে হতে পারে যে ওটা খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে দিচ্ছে, কিন্তু সেই ফাঁদে প্লিজ পা দেবেন না। অলিভিয়ান আর সবচেয়ে যেটা কথা যেটা বলার সেটা হচ্ছে অলিভিয়ানে আপনারা ডেফিনেটলি নিজের পাসপোর্ট ক্যারি করবেন। তাতে কি হয়, আপনারা যদি 15,000 ইয়নের ওপরে শপিং করেন তাহলে ট্যাক্স রিফান্ড তখনই দিয়ে দেয়। তো আমরা প্রায় শপিং করেছিলাম একটা 100,000 ইয়নের মতো, সেখানে প্রায় আমরা 11 থেকে 12,000 ইয়নের একটা ট্যাক্স রিফান্ড সঙ্গে সঙ্গে সেখানে ডিডাক্ট করে আমাদের দিয়েছে। এবার আসি যে কিরকম দাম। তো যদি আপনারা মনে করেন যে কোরিয়ায় গিয়ে সব কিছু খুব সস্তা যেহেতু ওখানে ভালো, সেটা কিন্তু নয়। যে স্কিন কেয়ার মোটামুটি রেঞ্জে আমরা ইন্ডিয়াতে পাই বা আমরা অ্যাব্রডে পাই সেরকম রেঞ্জেই দাম। এবার ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন খুব কমন যেটা হচ্ছে কোসারেক্স বলে একটা ব্র্যান্ড, যেটা খুবই কমন, সবাই স্নেল মিউসিনটা খুবই ইউজ করে। তো সেটার দাম ইন্ডিয়াতে হচ্ছে 1000 থেকে 1200 অন অ্যামাজন। সেটা আমরা ওখানে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে 800 থেকে 900 টাকা। তো এরকম 200-300 ডিফারেন্স পাওয়া যায়, ডেফিনেটলি পেতে পারেন। এবার আপনি যদি পুরো বছর সেটাকে ইউজ করছেন আপনি ডেফিনেটলি বাল্কে কিনতে পারেন, বাট আদারওয়াইজ এক্সপেক্ট করা যে ভীষণ সস্তা সেটা কিন্তু নয়, সেটা মাইন্ড রাখবেন। আর জামা কাপড়ের ক্ষেত্রে আমি বলি যে আপনারা যদি খুব ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকানে যান, যেমন H&M বা জারা, তাহলে তো ডেফিনেটলি সব সাইজ অ্যাভেলেবেল। কিন্তু ওখানে যেমন আমাদের গড়িয়াহাট বা নিউ মার্কেটের মতো শপিং আছে, যেগুলো আপনারা আমাদের ব্লগসেও দেখেছেন, আমরা প্রচুর মার্কেট এক্সপ্লোর করেছি। সেই সব মার্কেটে গেলে আপনারা দেখবেন যে সাইজের একটু সমস্যা হতে পারে। ওদের মোস্টলি দুটো সাইজ থাকে, একটা হচ্ছে ওদের যে মানে লিন যেরকম সাইজ সেই সাইজ, আর একটা একটু বড় সাইজের। তো আপনারা যদি ভাবেন যে খুব ফিটিংস হবে বা অনেক রকম সাইজ অ্যাভেলেবেল হবে, সেটা কিন্তু নয়। তো সেটা বুঝে আপনারা ডেফিনেটলি শপ করতে পারেন। আর জামা কাপড়ের দাম যেটা আমরা দেখলাম যে একটা স্ট্যান্ডার্ড 10,000 ইয়ন থেকে শুরু হয়। এবার আপনারা যত উপরে যেতে চান ডেফিনেটলি তত উপরে যেতে পারেন। এবার আসছি আমাদের লাস্ট টপিক, যেটা হলো মোটামুটি একটা বাজেট। তো সাউথ কোরিয়া ঘুরতে গেলে ধরুন দুজনের জন্য আমরা রেকমেন্ড করব ফর 10 ডেজ অ্যারাউন্ড 4 lakhs ইন্ডিয়ান রুপিস মতো রাখতে বাজেট হিসেবে। তাহলে বেশ ভালোভাবে বেশ কমফোর্টেবল ভাবে ঘোরা যেতে পারে। অবশ্যই আপনারা বেশি স্পেন্ড করলে আরো বেটার ঘুরতে পারবেন, বা আপনারা যদি আরেকটু চিপার অপশন দেখতে চান, চিপার অপশনও নিশ্চয়ই থাকবে। কিন্তু আমাদের রেকমেন্ডেশন হিসেবে ফর 10 ডেজ আমরা অ্যারাউন্ড 4 lakh ইন্ডিয়ান রুপিস বলবো, বাট সবকিছু ইনক্লুড করে, মানে ভিসা থেকে শুরু করে ফ্লাইট টিকিট, হোটেল, শপিং, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে পার পার্সন ফর 10 ডেজ 2 লাখ মতো 2 লাখ পড়ে যাবে। এবার ডেফিনেটলি যদি আপনারা একটু অফ সিজনে যান, ফ্লাইট টিকিট চিপার হবে, হোটেলস চিপার হবে, সেগুলো ডেফিনেটলি একটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট তো ডেফিনেটলি আছে। বাট মোটামুটি আমরা ব্লগে আপনাদের যা দেখিয়েছি, যেরকম হোটেলে আমরা ছিলাম, সেই স্ট্যান্ডার্ডের হোটেল বুক করতে গেলে এই বাজেটটা আপনাদের ধরে চলতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে, অ্যান্ড কোনো গাইডেড ট্যুর ছাড়াই আপনারা নিজেরাই এবার সাউথ কোরিয়া ট্রিপ কন্ডাক্ট করতে পারবেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ নিচে কমেন্ট করুন, আমরা নিশ্চয়ই রিপ্লাই দেবো। অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।